কারণ ওনারা আমি না চাইতেও আমাকে সাহায্য করেছে। আমি কিভাবে তাদের অমর্যাদা করি বলুন তো? এটুকু বলে আয়াত থামলো। আদিয়ান চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, যা করেছো ভালো করেছো, কিন্তু তাই বলে আমাদের এভাবে কষ্ট দেবে এটা একদম ভালো করনি। আর যারা আমার মেয়ের জীবন বাঁচিয়েছে তাদেরকে আমি দেখতে চাই, তাদেরকে ধন্যবাদ জানালেও কম হবে। তারা আমার কলিজার কত খেয়াল রেখেছে। সব শুনে আয়াত বলল, সরি বাবা, আমি নিরুপায় ছিলাম। আমি তোমাদের কাছে আসতে চাইলেও কোথাও না কোথাও বাধা পেতাম, তাই তো আসিনি। আর আজ দেখো, সব বাধা উপেক্ষা করেই তোমাদের কাছে চলে এসেছি। এখন থেকে আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না, আর আমার সেই পরিবারের সাথে সময় হলে দেখা করিয়ে দিব। বলে আয়াত ওর বাবাকে জড়িয়ে ধরল। সকলে আয়াতের কথা শুনে আপসেট হয়ে পড়েছে। আয়াত কোমায় ছিল এটা কেউ ভাবতেই পারছে না। আয়েশা চৌধুরী মেয়ের করুণ কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারল না। তিনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সকলের আয়াতের কথা বিশ্বাস করলেও দুজন ব্যক্তি আয়াতের কথা বিশ্বাস করেনি। এক, ওর ছোট কাকিমণি। দুই, থাক তার কথা আর নাইবা বললাম। তবে এটা সত্যি, আয়াত বাড়ি থেকে বেরিয়ে হসপিটালেই ছিল। ওরা কিছুক্ষণ পর নিজেদের স্বাভাবিক করে নিল। তারপর নিজেদের আড্ডায় মশগুল হয়ে পড়ল। আয়াত আড্ডা দিয়ে নিজের রুমে আসলো। তখন ওর একটা ফোন এলো। ও ফোন ধরে কিছু বলার আগেই ওপাশ থেকে আওয়াজ আসলো, মিথ্যা কাহিনী বলার কি খুব দরকার ছিল? দরকার ছিল বলেই তো বললাম। এবার সে আমাকে আরো দুর্বল ভাবে। এবার ফাঁদে সে নিশ্চয়ই পা দেবে। আর সে যদি আমার এতদিনের খোঁজ চালায়, তবু আমার কিচ্ছু জানতে পারবে না। আমি সেগুলো সব গুছিয়ে এগিয়েছি জীবনে। আমি আমার ছোট্ট জীবনে আমি অনেক হেরেছি, জিতেছি, ব্যর্থ হয়েছি, কেঁদেছি, কিন্তু অনেক কিছু শিখেছি। হ্যাঁ, আমি মানুষ চিনতে শিখেছি। সেটা আমার পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি দূরের হয়েও জীবনের অনেক কাছের মনে করা মানুষ পর্যন্ত। বুঝলে, আমি মিথ্যেটাকে সবসময় অপছন্দ করি, কিন্তু পরিবারের সকলের ভালোর জন্যই মিথ্যে কথা বলতে হচ্ছে। মিথ্যে কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। তবে কারো ভালোর জন্য যদি মিথ্যে কথা বলতে হয়, তাহলে নিশ্চয় আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তুমি কেমন সেটা আমি ভালো করেই জানি, আমাকে এর ব্যাখ্যা দিতে হবে না। তুমি ঠিক মতো পৌঁছেছো? আল্লাহর রহমতে ঠিকভাবে পৌঁছেছি। তোমার দেওয়া সবগুলো গিফটস তোমার জানকে দিয়েছি। সে খুব খুশি, কিন্তু কোথাও একটা সে তোমাকে ছাড়া ভালো নেই। তাকে দেখলে বোঝা যায় সে তোমাকে ছাড়া একদম ভালো নেই। সে তোমার কথা রাখতে সব করে, কিন্তু তোমার জানের মুখে আগে সেই হাসিটা দেখতে পাই না আমি। আমি কি করব বলো তো? আমিও তো নিরুপায়। তবে এমন কোনো ব্যবস্থা করব যাতে খুব তাড়াতাড়ি জানকে নিজের কাছে এনে রাখতে পারি। আমিও ভীষণ মিস করছি তাকে। কবে সব শেষ হবে আর কবে আমরা ভালো মতো সবাই একসাথে আনন্দ করব। আই রিয়েলি মিস ইউ গাইস। উই আর মিস ইউ টু। ওকে, আল্লাহ হাফেজ, পরে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। বলেই লোকটি ফোন কেটে দিল। ও এখন নিজের ফোন বের করে গ্যালারিতে ঢুকলো আর কিছু ছবি দেখতে লাগলো। আয়াত কখনো কাউকে দেখানোর জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তোলে না। ও জাস্ট স্মৃতি রাখার জন্য ছবি তোলে। এখন শুয়ে শুয়ে সেগুলোই দেখতে লাগলো আর মুস্কি হাসতে লাগলো। ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি আয়াত। আয়াতরা দুপুরের খাবার খেয়ে চলে গেছে। সবাই থাকতে বলেছিল, কিন্তু তারা থাকবে না বলে চলে গিয়েছে। আয়াতের জন্য সবাই ওয়েট করেছিল, কিন্তু ঘুমিয়ে গেছে দেখে কেউ আর ওকে ডিস্টার্ব করেনি। আদিয়ান চৌধুরী মূলত ডিস্টার্ব করতে বারণ করেছে, কারণ আয়াতের কাঁচা ঘুম ভেঙে গেলে মাথা ব্যথা করে। আর তিনি সকলকে খাবার খেতে বলেছে আয়াতকে ছাড়া। আয়েশা চৌধুরী আয়াতের ছোটবেলার একটা ছবি হাতে নিয়ে নীরবে কেঁদে যাচ্ছেন। তখন পেছন থেকে আদিয়ান চৌধুরী ওনার কাঁধে হাত রাখলেন। উনি হঠাৎ হাত রাখায় একটু ভড়কে গেলেন। পেছন ফিরে নিজের কাছের মানুষকে দেখে তিনি বললেন, বিশ্বাস করো, আমি সেদিন অমনটা করতে চাইনি। আমি আহিকে কষ্ট দিতে চাইনি, আর ওকে হারাতেও চাইনি। আমি ওকে আমার সামনে থেকে তখন যেতে বলেছিলাম, যাতে করে আর আমি উল্টাপাল্টা কিছু না বলে ফেলি, কারণ ও ওখানে থাকলে মাথা গরম করে না জানি কি করে ফেলতাম। তুমি তো জানোই আমার রাগ হলে আমি কি করি না করি আমি নিজেই জানি না। আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে এভাবে কষ্ট পেতে দেখতে চাইনি আদি। আমার মেয়েটা 3 বছর কোমায় ছিল, অথচ আমি জানতেই পারিনি কত স্ট্রাগল করে আমার মেয়েটা বড় হয়েছে, যেখানে কিনা ওর বাবা এত বড় বিজনেসম্যান। ও জব করে নিজের খরচ চালিয়েছে। আমি এগুলো মানতে পারছি না আদি। দেখো না, মেয়েটা আমার সাথে কথা বলে না। তুমি আশিয়ানকেও আমার সাথে কথা বলছো না। তোমাদের
ইগনোর আমাকে ভেতরে ভেতরে মেরে ফেলছে আদি, আমি সহ্য করতে পারছি না। বলে আয়েশা চৌধুরী কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লেন। তখন আদিয়ান চৌধুরীও নিচে বসে তার প্রাণপ্রিয় স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না আয়েশা, যা হয়েছে সেটাই আমাদের কারো হাত ছিল না, সব তকদিরে লেখা ছিল। আমি সেদিন সব শুনে খুব রেগে গিয়েছিলাম, তাই তোমার উপর হাত উঠিয়েছিলাম। আমার রাগ হচ্ছিল, তুমি তোমার মেয়েকে ভালোভাবে চেনো, তার সাথে সেরকম ব্যবহার কিভাবে করতে পারলে। আমি সেদিন ভুলে গিয়েছিলাম তুমি ওকে কত ভালোবাসো। আমাকে মাফ করো আয়েশা, আমি তোমার সাথে অন্যায় করেছি। আমার আগে বোঝা উচিত ছিল যে ভুল আমি করেছিলাম। আহির সাথে বাবা মারা যাওয়ার পর আমি তোমার সাথে সে ভুলটাই করতে যাচ্ছিলাম। তুমি কেন মাপ চাইছো? সেটা তো আমার চাওয়ার কথা। যা হয়েছে সব ভুলে যাও, আমরা আবার নতুনভাবে শুরু করব। আহির মন জয় করতে আমি তোমাকে সাহায্য করব। এই কথা শুনে আদিয়ান চৌধুরী আর আয়েশা চৌধুরী দুজনে পেছনে করে আশিয়ান নাফিজা রহনাকে দেখতে পেল। আয়েশা চৌধুরী ওদের দেখে চোখের পানি মুছে ফেলেন আর দুজনে তাড়াতাড়ি নিচে থেকে উঠলেন। তারপর আদিয়ান চৌধুরী বললেন, তোরা এখানে কি করছিস? কিছু না, এমনি ও মায়ের কাছে এসেছিলাম একটু, তখন বাইরে থেকে আমরা সব শুনলাম। চৌধুরী ছেলের কান ধরে বললেন, লুকিয়ে লুকিয়ে বাবা মায়ের কথা শোনা হচ্ছিল, বেয়াদব কথাকার। আহ বাবা ছাড়ো, আমার লাগছে, আমরা শুনতে চাইনি, আমাদের কান জোর করে কথা শুনেছে। আশিয়ানের কথা শুনে আদিয়ান চৌধুরী ওর কান ছেড়ে দিয়ে বলল, কান আবার জোর করে কথা শুনে কিভাবে? ও তুমি বুঝবে না, এটা ইয়াংস্টাররা বুঝবে, তোমাদের মতো অ্যানালগ মানুষ এগুলো বুঝবে না। কি এত বড় কথা? তুই আমাদের এনালক বলছিস? তুই জানিস আমরা কলেজ থাকতে বেস্ট কাপল ছিলাম, তখনকার সময় সবাই আমাদের ডিজিটাল বলতো, আর তুই কিনা আমাদের এনালগ বলিস? তোর থেকে এখনও আমি জীবন আছি, বুঝলি? এখনও যদি বিয়ের প্রস্তাব দেই মেয়েরা হুর হুর করে আমাকে বিয়ে করতে রাজি হবে। তখন আয়েশা চৌধুরী বললেন, কি বললে তুমি? আরেকবার বলো শুধু। তোমার বিয়ের শখ আমি মিটিয়ে দেব। বুড়ো আসছে আবার বিয়ে করতে। আয়েশা, এটা কিন্তু ঠিক না, তুমি আমাকে ওদের সামনে ইনসাল্ট করছো। বেশ করেছি, ইনসাল্ট করেছি, হাজারবার করব। ওনাদের কথা শুনে আশিয়ান নাফিজা অহনা তিনজন মিটিমিটি হাসছে। ওদের হাসি দেখে আদিয়ান চৌধুরী বললেন, ঝগড়া লাগিয়ে এখন হাসা হচ্ছে। তোমাদের ঝগড়া দেখতে দারুণ লাগছে, এক বাটি পপকর্ন হলে মন্দ হতো না, তাই না ভাইয়া? নাফিজা, এটা কিন্তু তুমি ঠিক করছো না, তুমি ওদের সাথে মিলে আমাদের সাথে মজা করছো। বাবা আমি কিন্তু কিছুই বলিনি, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখছি। এগুলো ব্যাটম্যানের। নাফিজা, বড়দেরকে সম্মান করতে শিখো। এই তো চুপ কর, নিজের সব দোষ করে এখন আবার নাজিফাকে শেখাচ্ছে এগুলো ব্যাট ম্যানার্স। ওহো মা, আমি কি করলাম না করলাম সেগুলো বাদ, কিন্তু আমি কি আর কাকে ভালো কথা শেখাচ্ছি সেটা হচ্ছে মূল বিষয়। দীর্ঘ 1 মাস পর আশিয়ান ওর মায়ের সাথে কথা বলল। আয়েশা চৌধুরী খুব আনন্দিত আজ। আয়েশা চৌধুরী আশিয়ানের দিকে তাকিয়ে আছে দেখে আশিয়ান ওর মায়ের দুটো হাত ধরে বলল, আই অ্যাম সরি মা, এতদিন তোমার সাথে যত খারাপ ব্যবহার করেছি তার সব কিছুর জন্য তোমার থেকে মাপ চাইছি। আমাকে প্লিজ মাফ করে দাও, প্লিজ। আমার ওপর রাগ করে থেকো না, কথা দিচ্ছি এই অবুঝ বালক আর তোমার সাথে এরকম কিছু করবে না। আই অ্যাম রিয়েলি রিয়েলি ভেরি সরি অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। দূর পাগল, মেয়েরা কি কখনো তার সন্তানের উপর রাগ করতে পারে? মেয়েরা সবসময় তার ছেলে মেয়েদের আগলে রাখতে চায়, কিন্তু আমি হয়তো রাহির বেলায় পারিনি আর আমার বড় ছেলের বেলায় পারিনি। তুই আমাকে মা ডেকে অনেক বড় প্রাপ্তি দিয়েছিস। তোর মা শোনার পর আমি প্রথমবার অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হয়েছি। তোর উপর আমি কখনো রেগে ছিলাম না, আর তোকে মাফ করব কি? অ্যান্ড আই লাভ ইউ সো মাচ আশিয়ান, আই লাভ ইউ লট। বলতে বলতে আয়েশা চৌধুরীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়েশা চৌধুরী দ্রুত সেটা মুছে ফেললো। তখন আশিয়ান বলল, তুমি আমাদের খুব ভালোবাসো তাই না? আমি তোকে আর আহিকে ভীষণ ভালোবাসি, তোদের জন্য আমি সব করতে পারি। তুমি ভাইয়াকেও খুব ভালোবাসতে তাই না মা? এ কথা শুনে আয়েশা চৌধুরী পুরনো স্মৃতি মনে পড়ল। তিনি বললেন, সে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেও পৃথিবীর আলো দেখতে পায়নি, তার আগেই সে আল্লাহর কাছে ফিরে গেছে।
হ্যাঁ, তাকে ভালোবাসতাম, কারণ সে আমার প্রথম সন্তান। আমার মাতৃত্বের প্রথম অনুভূতির সাথে পরিচিত সে করিয়ে দিয়েছিল। তাকে হারিয়ে আমি যখন মা হলাম দ্বিতীয়বারের মতো, তখন আমি খুব ভয়ে থাকতাম তুই তার মতো আমাকে ছেড়ে চলে যাবি না তো। তারপরও তুই স্বাভাবিক সুস্থভাবে দুনিয়া এলি, কিন্তু আহিয়ানার বেলায় ডাক্তার বলল আমাকে বাঁচানো গেলেও আহিকে বোধহয় বাঁচানো যাবে না, কিন্তু আল্লাহর রহমতে আহিও ভালোভাবে পৃথিবীতে আসে। সেই জন্যই তো সবাই আহিয়ানকে সব থেকে বেশি ভালোবাসে। তারপর দেখা যায় আহির মধ্যে বাবার অনেক কিছুই মিল আছে, যেমন ওর চোখের মনি, তেমন ওর আচরণও বাবার মতোই হয়। আর একটা কারণে আহিকে সবাই বেশি ভালোবাসে, কারণ ভাইয়ার সময় ও তো তুমি পড়ে গিয়েছিলে দেখে ভাইয়া পৃথিবীতে আসতে পারেনি, এলেও মৃত্যু অবস্থায় এসেছে। আহি হওয়ার সময় তুমি তেমনভাবেই পড়েছো, তবুও আহি বেঁচে গেছে। তাই তোমরা আহিকে ভাইয়ার জায়গায় দেখো। ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস তুই। আচ্ছা, এখন আহির রুমে যাই, দেখি ও ঘুম থেকে উঠেছে কিনা। দুপুরের খাবারটাও তো খায়নি, এখন তো বিকাল হয়ে গেছে। কাকিমণিকে বিরিয়ানি রান্না করতে বলে, অথচ নিজেই খেলো না। আচ্ছা ঠিক আছে, দেখে আয়। আশিয়ান, অহরা, নাফিসা রুম থেকে বের হয়ে গেল। তখন আয়েশা চৌধুরী আদিয়ান চৌধুরীকে বললেন, আচ্ছা আদি, দুটো ঘটনা কাকতালীয় নাকি কেউ ইচ্ছে করে করেছে বলতো? না হলে আমার প্রথম প্রেগন্যান্সির সময় আমি পড়ে গেলাম, সেই যখন আমার 9 মাস চলছিল আমরা জানতে পারলাম ছেলে হবে। তারপর যখন দ্বিতীয়বার যখন প্রেগনেন্ট হলাম, আমরা বেশি করে সতর্কভাবে চলাফেরা করতে লাগলাম, আলাদা করে জানতে পারলাম আমাদের ছেলে হবে। আগের বারের মতো যেন না হয়, তাই বাবা কাউকে কিছু না বলে আমাদের বাইরে পাঠিয়ে দিলেন, এমনকি আমাদেরও বলতে নিষেধ করলেন যাতে আমরা কাউকে না বলি আমরা কোথায় আছি। বাবা কি কোনো কিছু আঁচ করতে পেরেছিল? আল্লাহর রহমতে আশিয়ান ভালোভাবেই দুনিয়ায় আসলো। তারপর আমরা বাড়িতে ফিরলাম। আহির সময় আমরা তখন জানতে পারলাম আমাদের মেয়ে হবে। আগের বার আশিয়ানের বেলায় কিছু হয়নি দেখে আমরা আর কোথাও গেলাম না, কিন্তু আহির বেলায় আমি 8 মাসে পড়ে গেলাম। এটা কি সত্যি কাকতালীয় না ইচ্ছা করে আমাদের বাচ্চাদের মেরে ফেলার চেষ্টা করেছে? আদি, কেউ কি সত্যি আমার বাচ্চাকে ইচ্ছা করে মেরে ফেলেছে? আমাদের পেছনে কি কোনো ষড়যন্ত্র করছে? আয়েশা চৌধুরীর কথায় আদিয়ান চৌধুরী ভাবনায় পড়ে গেলেন। সত্যি তো, এটা কেউ ভেবেই দেখেনি। উনি নিজেকে বুঝে নিলেন। তারপর আদিয়ান চৌধুরী বললেন, কি বলছো এইসব? কেউ ইচ্ছে করে আমাদের বাচ্চাদের কেন মারতে চাইবে? আহির পরে তো অহনাও হলো, ওর তো কিছুই হয়নি। কিন্তু আখির বাচ্চা তো মরে গেছে, তাই না? আর আখি বলেছিল ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। আদি, কেউ চায় না আমাদের বাড়ির কোনো সন্তান বেঁচে থাকুক, কেউ আমাদের ক্ষতি চায়। আদি, আমি এতদিন এটা ভেবেই দেখিনি। আদিয়ান চৌধুরী আয়েশা চৌধুরীর এই কথায় আরো বেশি ভাবনায় পড়ে গেলেন। উনি কিছু বললেন না। উনি এবার আয়েশা চৌধুরীর কথাই ভাবলেন, সত্যি এটা কাকতালীয় নাকি ইচ্ছে করে করেছে কেউ। আয়াত ঘুম থেকে উঠে ঘড়ি দেখলো বিকেল 4টে বেজে গেছে, কিন্তু ওর এখন উঠতে ইচ্ছে করছে না। ও উঠবে কি উঠবে না এটা ভেবেই বিছানায় শুয়ে আছে। এমনিতেও দুপুরে সালাদ আদায় করা হয়নি, কাজা হয়ে গেছে। এটা ভেবে ঝটপট উঠে পড়লো। ও উঠতেই আশিয়ান ওর রুমে ঢুকে পড়ল। তাহলে ঘুম ভাঙলো মহারানীর? অনেকদিন পরে এভাবে ঘুমালাম। কেন এতদিন ঘুম আসনি তুই? না, ঘুমাইনি। এখন কথা অফ করে নিচে গিয়ে আমার জন্য খাবার বাড়তে বলো। খুব খিদে পেয়েছে। আর আমি ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসছি। ঘুমের চক্করে নামাজটা কাজা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে বলে আশিয়ান চলে গেল। আয়াত ওয়াশরুম থেকে অজু করে সালাত আদায় করে নিল। সালাত কাজা হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। নামাজ শেষ করে মাথায় কাপড় দিয়ে নিচে নেমে আসলো। ওর খুব খিদে পেয়েছে, সেই কোন সকালে খেয়েছে। এখন 4টে বাজে, খিদে তো পাবেই। ও নিচে গিয়ে দেখলো ওর মা আর কাকিমণি ওর খাবার বেড়ে দাঁড়িয়ে আছে। আশিয়ান, নাফিজা, অহরা নিশানকে নিয়ে সোফায় বসে আছে, সাথে বড়রাও। ও গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো। তখন বলল, তোমরা সবাই খেয়েছো? হ্যাঁ, আমরা সবাই খেয়েছি। ফুফিরা কখন গেছে? তুই ঘুমানোর পরপরই। ও আচ্ছা। আর কাকিমণি, তুমি ভালো করেই জানো আমি মিথ্যে কথা পছন্দ করি না, তাহলে কেন বলো? আমি আবার কি মিথ্যা বললাম? ওই যে বললে তোমরা সবাই খেয়েছো। আয়াতের কথায় মোনা চৌধুরী একটু ভেবাচাকা খেয়ে গেল। আশিয়ানরা সকলে বোঝার চেষ্টা করলো আসলে মোনা চৌধুরী কি মিথ্যা বলেছে।
তখন মোনা চৌধুরী আমতা আমতা করে বলল, আহিমা আমরা সবাই খেয়েছি। হইছে, তোমাকে আর মিথ্যে বলতে হবে না।